ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। শীতে পদ্মার এমন মোহনীয় রূপ আগে কখনো দেখিনি। মাছ টাছ আছে? হ্যাঁ, মাছ টাছ আছে? এস ট্রাভেল ক্রিয়েটেড বাই এস এম শুভ। এখন আমরা আছি গুলিস্তান ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে। এখান থেকে যাব মাওঘাট। এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি এস ট্রাভেল মোডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা পদ্মার ঘাটে যাওয়ার জন্য গুলিস্তান থেকে এভারগ্রিন পরিবহনের একটা গাড়িতে উঠে পড়লাম। এই এভারগ্রিন পরিবহনের গাড়ি ছাড়া কোনো গাড়ি পদ্মার ঘাট পর্যন্ত যায় না। গুলিস্তান থেকে মাওয়া ঘাট পর্যন্ত এভারগ্রিন পরিবহনের ভাড়া জন প্রতি 60 টাকা। কথা বলতে বলতে আমাদের গাড়িটি বাবুবাজার ব্রিজের উপর উঠে গেল। বাবুবাজার ব্রিজের মাঝ বরাবর গাড়িটি পৌঁছানোর পর বুড়িগঙ্গা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম। নদী, লঞ্চ এবং ট্রলারের অপরূপ কম্বিনেশন। এখন আমরা আছি কেরানীগঞ্জ ফ্লাইওভারের উপরে। এই ফ্লাইওভার গিয়ে মিলেছে ঢাকা ও মাওয়া মহাসড়কের সাথে। আমাদের গাড়িটি এখন ঢাকা মাওয়া হাইওয়ে রোড দিয়ে চলা শুরু করলো। দুর্দান্ত গতিতে চলার পর আমরা এক পর্যায়ে পৌঁছে গেলাম ধলেশ্বরী টোল প্লাজার কাছে। টোল প্লাজার টোল পরিশোধ করার পর আমাদের গাড়িটি আবার চলতে শুরু করলো। এখন আমরা আছি ধলেশ্বরী ব্রিজের উপরে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু আমি অনুভব করছি এই সড়কের দৃষ্টিনান্দনিক সৌন্দর্য। এই সড়কের দুই পাশের সবুজ প্রকৃতি আমার মন ছুঁয়ে গেছে। এত সুন্দর মহাসড়ক বাংলাদেশে আর দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই। দেখুন কত সুন্দর প্রকৃতি। ওই দূরে যে গ্রামগুলো দেখা যাচ্ছে, বর্ষা মৌসুমে তাদের চলাচলের একমাত্র বাহন নৌকা। আমাদের গাড়িটি ছুটে চলেছে খুবই দ্রুত গতিতে। এই পরিবহনের একটা ভালো দিক আমি খেয়াল করছি, সেটা হচ্ছে রাস্তার থেকে এরা কোনো যাত্রী উঠাচ্ছে না। মাঝে মাঝে যাত্রী নামিয়ে আবার ছুটে চলছে। আমরা প্রায় পদ্মা সেতুর কাছে এসে পড়েছি। গাড়িটি এখন পদ্মা সেতু অতিক্রম করে ঘাটের দিকে এগিয়ে চলেছে। পদ্মা সেতুর এই প্রান্ত থেকে ঘাটের দূরত্ব মোটামুটি 3 কিলোমিটার। পদ্মা সেতু হওয়ার পর এই প্রথমবার আমার ঘাটে আসা। গাড়ির থেকে নেমে নদীর পাড়ে যাওয়ার জন্য আমরা একটা অটোতে উঠলাম। জনপ্রতি অটোর ভাড়া 10 টাকা। অতুলনীয় সৌন্দর্যে ভরপুর এখন এই মাওয়া ঘাট। বিশেষ করে বিকাল হলে এখন পর্যটকের ঢল নামে। আমরা এখন এসে পড়েছি মাওয়া ঘাটে। ঢাকার থেকে আসতে আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো।
নদীর পাড়ে বন্ধ অবস্থায় যে দোকানপাটগুলো আপনারা দেখছেন, সন্ধ্যার পরপরই এগুলো সব খুলে যায়। এখন যেমন আপনারা চারি সাইডে শুনশান নীরবতা দেখছেন, ঠিক এখানেই সন্ধ্যাবেলা দেখবেন হাজার হাজার মানুষের ভিড় আর আলোকোজ্জ্বল চারিদিক। আসলে মানুষ এখানে আসেই সন্ধ্যার পরে। অনেকে মজা করে এটিকে তাই এখন রাতের পাতায়া বলে থাকে। রাতের সে আলোক ঝলমলে দৃশ্য অবশ্যই আমি আপনাদের দেখাবো। রাতের সেই মনোমুগ্ধকর দৃশ্য আপনারা নিজের চোখে দেখলেই অনুভব করতে পারবেন কতটা সুন্দর হয়ে ওঠে রাত্রে এই নদীর পাড়। একদিকে পদ্মা নদীর শান্ত শীতল স্নিগ্ধ হাওয়া, অন্যদিকে ইলিশ ভাজার গন্ধ, যা আপনাকে মাতাল করে দেবে। দেখুন কত সুন্দর পদ্মা নদী, কত সুন্দর তার দৃশ্য। নদীর পাড়ে এসে আপনার যদি নদী ভ্রমণের ইচ্ছা হয়, সেটাও আপনি পূর্ণ করতে পারবেন ঘাটে রাখা এই ট্রলারগুলোর মাধ্যমে। 1 থেকে 1,500 টাকা প্রতি ঘন্টায় আপনি ভাড়া করতে পারবেন এই ট্রলারগুলো। তেমনিভাবে আমরাও একটা ট্রলার ভাড়া করে নদী ভ্রমণের যাত্রা শুরু করলাম। আমাদের এই ট্রলারটিতে আমরা অনেকেই একসাথে উঠেছিলাম, যার জন্য আমাদের জন প্রতি ভাড়া পড়েছিল মাত্র 100 টাকা। পদ্মা নদীর এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি পদ্মা সেতুর দিকে। শীতের সময় আপনি যেমন এই নদীর শান্ত স্নিগ্ধ রূপ উপভোগ করছেন, বর্ষা মৌসুমে কিন্তু এই রূপ থাকে না। তখন এই শান্ত স্নিগ্ধ নদীটি হয়ে ওঠে ভয়ঙ্কর উত্তাল। এখন আমি আপনাদের সামনে তুলে ধরব সংক্ষেপে এই নদীর ইতিহাস। পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান একটি নদী। এই নদী গঙ্গা নদীর একটি প্রধান শাখা। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাছাকাছি জায়গায় গঙ্গা নদী ভাগ হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে, তখন সেই অংশটিকে পদ্মা নদী বলা হয়। এই নদী বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করেছে। বাংলাদেশ অংশে এর দৈর্ঘ্য প্রায় 366 কিলোমিটার। পদ্মা নদীর সাথে সংযোগ স্থাপন করেছে যমুনা, মেঘনা, আত্রাই। পদ্মা নদী সাধারণত রাজশাহী, পাবনা, ফরিদপুর, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর জেলার উপর দিয়ে প্রবাহিত। স্ক্রিনে এখন আপনারা যে সেতুটি দেখছেন, এটাই হচ্ছে সেই পদ্মা সেতু। এই সেতু নির্মাণের ফলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর সাথে রাজধানী ঢাকার সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হয়েছে। অর্থনৈতিক দিক দিয়েও এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। পরিবহন ব্যবস্থায় এই সেতুটি যুগান্তকারী পরিবর্তন এনেছে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর সাথে। এই সেতু হওয়ার ফলে একদিকে মানুষের যেমন সাশ্রয় হয়েছে টাকার, তেমনি বেঁচে গিয়েছে প্রচুর সময়।
খুব কাছ থেকে এই পদ্মা সেতুর সৌন্দর্যটা আপনারা একবার দেখতে থাকুন। সেতুর পুরোটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি বিশাল এই পদ্মা, কতই তার সৌন্দর্য, সবই দেখতে থাকুন আমাদের সাথে। কথা বলতে বলতে আমাদের নৌকাটি নদীর মাঝখানে একটা চরে এসে থামলো। নদী পুরোটাই বড়, আগে আমরা ওই চরে নামাইতাম, কারণ ওই চরে যাওয়ার সময় ঠেকে যায়, চরে যাওয়া যায় না। ধরেন এই পার আর ওই জায়গায় 10-12 হাত পানির ভিতরে থাকে, 10-12 হাত পানির ভিতরে। এই চরে নামার পর আমার মনে হচ্ছিল আমরা এখন কক্সবাজার আছি। দেখুন, ভ্রমণ প্রিয় মানুষগুলোর খুশি একবার অনুভব করুন, যে খুশিগুলো আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না। আমার মনে হচ্ছিল কয়েকটা দিন কিংবা কয়েকটা রাত এখানে কাটাতে পারলে অনেক ভালো হতো, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমরা বেশিক্ষণ আর থাকতে পারলাম না। আমরা গিয়েছিলাম প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়। আপনারা যখন যাবেন তখন হাতে একটু বেশি করে সময় নিয়ে তারপর যাবেন। দেখুন রাতের পদ্মা সেতু দেখতে কেমন। আমাদের ট্রলারটি এখন ঘাটে চলে এসেছে, যে ঘাট থেকে বিকালবেলা ছেড়েছিল। এখন আমি আপনাদের দেখাবো রাত হলে কেমনভাবে জেগে ওঠে পদ্মার পাড়ের এই মার্কেটটি। আপনাদের কি মনে আছে দিনের বেলা আপনারা কিভাবে দেখেছিলেন, আর এখন যত রাত হচ্ছে তত আপনারা দেখতে পারবেন এর আসল সৌন্দর্য। এখানে রয়েছে কয়েকশো থেকে হাজার দোকান। আমি কথা বলেছিলাম এই পান বিক্রেতা মামার সাথে। উনি জানালো রাত হলেই কেবল এই দোকানগুলো খোলা হয়। রাতের বেলা এখানে প্রচুর মানুষের সমাগম হয়, আর তখন ভালোই বেচা বিক্রি হয়। এখানে সাধারণত সব ধরনের দোকান আছে। দেখুন যত রাত হচ্ছে তত মানুষের ভিড় বৃদ্ধি পাচ্ছে। এখানে মানুষের আসার মূল কারণ থাকে নদীতে ঘোরাঘুরি করা এবং ইলিশ মাছ খাওয়া। যেহেতু এখন মা ইলিশ সংরক্ষণের জন্য ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময় চলছে, তাই অধিকাংশ রেস্তোরাঁগুলো প্রায় জনশূন্য। আপনারা যদি চান যখন ইলিশের ভরা মৌসুম থাকবে তখন আমি এখানে এসে এখানের প্রকৃতি পরিবেশ সম্পর্কে আপনাদের দেখাবো। দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণপ্রিয় মানুষগুলো এখানে আসে ভ্রমণের উদ্দেশ্যে। তেমন কিছু ভ্রমণপ্রিয় মানুষের সাথে আমার কথা হয়েছিল। এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের চ্যানেলটি দেখতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।